ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? পড়াশোনা শুরু করেছো তো? আজকের বুস্টার সিরিজে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো তবে দেখে নেওয়া যাক আজকে কি রয়েছে তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 1, ম্যাচ দ্য আইটেমস উইথ কলাম এ অ্যান্ড বি। তাহলে এ এবং বি কলামকে ম্যাচ করতে হবে। কি রয়েছে দেখো, হিমোস্ট্যাসিস, ইনফ্ল্যামেশন, প্রলিফারেশন, ম্যাচুরেশন। তাহলে এই চারটে আমার কিসের স্টেজ বলো তো? এই চারটে হচ্ছে উন্ড হিলিং এর স্টেজ। তাহলে উন্ড হিলিং এর চারটে স্টেজ হচ্ছে হিমোস্ট্যাসিস, ইনফ্ল্যামেশন, প্রলিফারেশন আর ম্যাচুরেশন। তাহলে দেখো, ফর্মেশন অফ স্ক্যাব এন্ড ক্লটিং। তাহলে ব্লাড ক্লটিং কোন স্টেজে হয়? ব্লাড ক্লটিং হয় হিমোস্ট্যাসিস স্টেজে। তাহলে অপশন এর সাথে হবে এটা। তারপর রয়েছে নিউ টিস্যু ফর্মেশন অ্যান্ড উন্ড কন্ট্রাকশন। নিউ টিস্যু ফর্মেশন কখন হয়? নিউ টিস্যু ফর্মেশন হয় প্রলিফারেশন স্টেজে। তাহলে এখানের সাথে এটা হবে। স্ক্যারিং অ্যান্ড টিস্যু রিমডেলিং। টিস্যু রিমডেলিং হয় ম্যাচুরেশন স্টেজে। তাহলে এখান থেকে হবে এটা। আর রেডনেস অ্যান্ড সোয়েলিং হবে ইনফ্লামেশন স্টেজে। তাহলে ফার্স্ট স্টেজে হচ্ছে হিমোস্ট্যাসিস, যেখানে ফর্মেশন অফ স্ক্যাব অ্যান্ড ক্লটিং। সেকেন্ড স্টেজে হয় ইনফ্লামেশন, যেখানটা রেডনেস অ্যান্ড সোয়েলিং হয়। থার্ড স্টেজে হয় প্রলিফারেশন, যেখানে নিউ টিস্যু ফর্মেশন অ্যান্ড উন্ড কন্ট্রাকশন হয়। এবং ফোর্থ স্টেজে হয় ম্যাচুরেশন, যেখানে হয় স্ক্যারিং অ্যান্ড টিস্যু রিমডেলিং। তাহলে এখানটায় কোনটা কোনটা হবে দেখো, এর সাথে 1 এটা একটাই অপশনে রয়েছে। তাহলে A1, B4, C2, D3। ঠিক আছে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হলো। এবং এর সাথে সাথে উন্ড হিলিং এর স্টেজগুলো তোমাদের বলে দিলাম। এই উন্ড হিলিং এর চারটি স্টেজ মুখস্থ করবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, if the total volume of fluid to be infused is 3000 ml in 24 hours and the drop per ml is 15, then the flow rate will be। তাহলে ড্রপ ক্যালকুলেশন করতে বলেছে। ড্রপ ক্যালকুলেশনের ফর্মুলা সবার মুখস্থ হয়েছে। ড্রপ ক্যালকুলেশনের ফর্মুলাটা কি ছিল? টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড, এবং এটা হবে ml এ, ডিভাইডেড বাই টাইম, এবং টাইমটা কিসে হবে? মিনিটে হবে, ইনটু হবে ড্রপ ফ্যাক্টর। ড্রপ ফ্যাক্টর। তাহলে এখানটা কি কি রয়েছে দেখো, টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড হচ্ছে 3000 ml, টাইম হচ্ছে 24 আওয়ার্স, এবং সেটাকে মিনিটে করতে হলে ইন্টু 60, আর ড্রপ ফ্যাক্টর কত রয়েছে? এখানটা 15 রয়েছে। তাহলে কত হবে দেখো, 24 দিয়ে আমি ডিভাইড করবো 750 কে। তাহলে কত হবে? 72 1। তাহলে আমার কত হলো এখানটায়? 31 ড্রপস পার মিনিট। তাহলে এই ফর্মুলাটা তোমরা মুখস্থ করে নেবে, ড্রপ ক্যালকুলেশন থেকে বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে। তাহলে এখানটা অ্যান্সার হবে 31 ড্রপস পার মিনিট। ক্লিয়ার হলো? নেক্সট চলো, ডিউরিং পস্চুরাল ড্রেনেজ দ্য পজিশন ইউজড ফর ড্রেনেজ অফ দ্য অ্যান্টেরিয়র আপার লোব ইজ। তাহলে পস্চুরাল ড্রেনেজ যখন করছি আমরা, যদি অ্যান্টেরিয়র আপার লোবের মধ্যে ড্রেন করতে হয়, তখন আমাকে কি পজিশন দিতে হবে? প্রথমে বলো পস্চুরাল ড্রেনেজ কি? পস্চুরাল ড্রেনেজে কি করা হয়? এখানটায় কি করা হয় যে আমাদের এয়ারওয়েজে যে সমস্ত সিক্রেশনস থাকে, সেই সিক্রেশনগুলোকে ড্রেন করা হয়। কিন্তু এই সিক্রেশনটা ড্রেন করা হয় একমাত্র গ্র্যাভিটিকে ইউজ করে। তাহলে গ্র্যাভিটি যদি ইউজ করতে হয়, তাহলে তার জন্য একটা প্রপার পজিশনিং দরকার। সেটা লাইং হতে পারে বা সিটিং হতে পারে। সেই কারণে পস্চুরাল ড্রেনেজের ক্ষেত্রে পজিশনিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কতগুলো ছবি আছে দেখো, তোমরা দেখলে একটুখানি বুঝতে পারবে। লাংসের পজিশন অনুযায়ী, অর্থাৎ অ্যান্টেরিয়র পোর্শনে সিক্রেশনস আছে নাকি পোস্টেরিয়র পোর্শনে রয়েছে, এপিক্যাল পোর্শনে রয়েছে নাকি লোয়ার লোবে রয়েছে, সেই উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম পজিশন দেওয়া হয়। এখানে দেখো, বোথ আপার লোবের যদি এপিক্যাল সেগমেন্টে থাকে, এপিক্যাল সেগমেন্ট মানে সবার উপরের পজিশন, তখন আমাকে ইউজ করতে হয় এই রকম পজিশন, অর্থাৎ আপওয়ার্ড সিটিং হবে এবং ব্যাকে সাপোর্ট থাকবে, এবং এটা মেনলি ফাউলার্স পজিশন, 30 to 45 ডিগ্রি এরকম অ্যাঙ্গেলে দেওয়া হচ্ছে। আবার এখানে দেখো, বোথ আপার লোবের ক্ষেত্রে যদি অ্যান্টেরিয়র সেগমেন্ট থাকে, তাহলে সুপাইন পজিশন দেওয়া হচ্ছে, হেডের নিচে পিলো থাকছে এবং তার সাথে লেগের তলায়ও পিলো থাকছে। এটা হলো। এবার রাইট আপার লোব যদি হয়, তাহলে কিন্তু পোস্টেরিয়র সেগমেন্ট হলে তখন কিন্তু প্রোন পজিশন দেওয়া হচ্ছে। দেখেছো? আবার দেখো, লেফট আপার লোব যদি হয়, তখন প্রোন পজিশনের সাথে কিন্তু আবার হেড এন্ডটা আপওয়ার্ড করা রয়েছে। এতগুলো আমি বলবো না, মেনলি মনে রাখো, যদি এপিক্যাল সেগমেন্ট হয় তাহলে কিন্তু ফাউলার্স পজিশন দেওয়া হয়। ক্লিয়ার? আর যদি অ্যান্টেরিয়র সেগমেন্ট অফ বোথ আপার লোব হয়, তখন সুপাইন পজিশন কিন্তু হচ্ছে তোমার হেডের তলায় পিলো এবং পায়ের তলায় পিলো, এরকম ভাবে পজিশন দেওয়া হয়। তাহলে এখানটায় কি কি অপশন আছে দেখো, upright position in a chair with bending backward at about 30 to 40 degree angle। তাহলে যেটা আমরা পড়লাম, এখানে শুধু অ্যান্টেরিয়র আপার লোব বলেছে, এখানটা আমি এপিক্যালটাও অ্যাড করলাম কোশ্চেনের সাথে।
এপিক্যাল। আচ্ছা, আর এটা রয়েছে সিটিং পজিশন ইন আ চেয়ার উইথ বেন্ডিং ফরওয়ার্ড অ্যাবাউট 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে ফরওয়ার্ড বেন্ডিং আমরা করাচ্ছি না, আমরা ব্যাকওয়ার্ডে টিল করছি, তাহলে এই অপশনটা হবে না। লেফট ল্যাটারাল পজিশন উইথ আ পিলো আন্ডার দ্য চেস্ট, এটাও হবে না। সুপাইন পজিশন উইথ অ্যাডিশনাল পিলোস, এটা হতে পারে, কিন্তু আমি যেহেতু এখানটা কোশ্চেনে এপিকালটা অ্যাড করেছি সেই জন্য আমার এখানটায় অপশন হবে এই অ্যান্সার। সুপাইন পজিশন উইথ অ্যাডিশনাল পিলো যেটা এইরকম পজিশনে রয়েছে, এটাও অ্যান্টেরিয়র সেগমেন্টের ক্ষেত্রে হয়, আপার লোবের ক্ষেত্রে এই পজিশনটাও দেওয়া যায়, আমি সেই কারণে এখানটা এপিক্যাল একটা অ্যাড করলাম। ঠিক আছে, নেক্সট চলো। A 3-year-old healthy child suddenly develops breathlessness, cough and dyspnea while playing. তাহলে একটা 3 বছরের বাচ্চা ছেলে খেলতে খেলতে হঠাৎ করে তার ব্রিথলেসনেস হলো, কাফ হলো এবং ডিসমিয়া হলো। ইন দিস কন্ডিশন হুইচ ইজ দ্য মোস্ট লাইকলি কজ, তাহলে এটা কি ধরনের কন্ডিশনের জন্য হতে পারে? ফরেন বডি অ্যাসপিরেশন, নিউমোনিয়া, স্ট্যাটাস অ্যাথমেটিকাস, কনজেস্টিভ হার্ট ফেলিওর। তাহলে দেখো, কনজেস্টিভ হার্ট ফেলিওরটা সাডেনলি হবে না। স্ট্যাটাস অ্যাথমেটিকাসের জন্য অ্যাজমা যদি কারোর সমস্যা থাকে সেটাও একটা ক্রনিক, হঠাৎ করে সাডেনলি তো ডেভেলপ করবে না। নিউমোনিয়াও সাডেন ডেভেলপমেন্টের জন্য নয়, কিন্তু ফরেন বডি অ্যাসপিরেশন যদি হয় সেটা কিন্তু সাডেনলি হতে পারে, এবং বেবি এখানটায় খেলছিল বলা আছে, তাহলে এখানটা অ্যান্সার হবে ফরেন বডি অ্যাসপিরেশন, অপশন এ। ক্লিয়ার হলো? নেক্সট, which of the following route should not be preferred for taking temperature in a patient who has a cardiac disorder? তাহলে কার্ডিয়াক ডিসঅর্ডারের পেশেন্টের ক্ষেত্রে আমরা কোন রুট অফ টেকিং টেম্পারেচারটাকে প্রেফার করব না, অর্থাৎ কোন রুটটা আমরা অ্যাভয়েড করব? ওরাল, অ্যাক্সিলার, রেকটাল, অল অফ দ্য অ্যাভাব। ওরাল টেম্পারেচারের সাথে কার্ডিয়াকের কোনো সমস্যা নেই, তাহলে ওরালি আমরা নিতে পারি, অ্যাক্সিয়ালও আমরা নিতে পারি, কিন্তু রেকটালে যদি আমরা টেম্পারেচার নিই তাহলে ভেগাস নার্ভকে আমরা স্টিমুলেট করব। কারণ দেখো, যদি আমরা ভেগাস নার্ভকে স্টিমুলেট করে দিই তাহলে কিন্তু হার্ট রেটটা কম হয়ে যাবে, তাহলে যেখানে অলরেডি কার্ডিয়াক ডিসঅর্ডার রয়েছে তার হার্টের উপরে কোনো রকম ভাবে কোনো প্রেশার বা স্টিমুলেশন আমরা একদমই অ্যালাউ করবো না, সেই কারণে রেকটাল রুটটা কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে অ্যালাউ করা হয় না। এই কারণেই তোমরা দেখবে টেট্রালজি অফ ফ্যালটের পেশেন্ট বা কোনো বাচ্চাদের ক্ষেত্রে যখন ওটি করা হয় পোস্ট অপারেটিভলি বলা হয় স্ট্রেনিং অ্যাট স্টুলটাকে অ্যাভয়েড করতে। ক্লিয়ার? মনে থাকবে তাহলে? তাহলে এখানটা অ্যান্সার হলো অপশন সি, রেকটাল। Hypertension in people who are actually normotensive, but when BP is measured by a health professional, blood pressure increases is known as। তাহলে নর্মালি নর্মোটেন্সিভ থাকে, অর্থাৎ নর্মালি বিপিটা নর্মালি থাকে, কিন্তু যখনই কোনো হেলথ প্রফেশনাল তার বিপি চেক করতে আসে তখন সেটা বেড়ে যায়। এটা কি ধরনের হাইপারটেনশন? প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন, সিস্টোলিক হাইপারটেনশন, হোয়াইট কোট হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন বলতে আমরা বুঝি যখন কোনো পার্টিকুলার কজের জন্য হাইপারটেনশন হচ্ছে না, অর্থাৎ এজ বেশি হয়েছে বলে হলো, ওবেসিটির কারণে হলো, এই সমস্তগুলোকে প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন বলে। এবং সেকেন্ডারি হাইপারটেনশন কখন বলা হয়? যখন কোনো পার্টিকুলার কজ থাকছে হাইপারটেনশনের পেছনে, যেমন ধরো কোনো ভাস্কুলার ডিজিজ হলো, বা ধরো কোনো রেনাল ডিজিজ হলো, এন্ডোক্রাইনোলজিক্যাল ডিসঅর্ডার হলো, এইগুলোর কারণে যখন হাইপারটেনশন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। এবং প্রাইমারি হাইপারটেনশনের ভাগটাই বেশি, যেটা 85% হয়, এবং সেকেন্ডারি হাইপারটেনশন মাত্র 15%। আর রয়েছে সিস্টোলিক হাইপারটেনশন। এটা কি? সিস্টোলিক হাইপারটেনশন বলা হয় যখন সিস্টোলিক ব্লাড প্রেশারটা মোর দেন 140 mm অফ এইচজি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা লেস দেন 90 mm অফ এইচজি হয়, তখন তাকে বলা হয় সিস্টোলিক হাইপারটেনশন। তাহলে মোর দেন 140 হলো একটা, আর এটা হলো লেস দেন 90, এরকম হলে তখন তাকে বলা হয় সিস্টোলিক হাইপারটেনশন। আর হোয়াইট কোট হাইপারটেনশন কোনটা? যখন হোয়াইট কোট দেখলে প্রেশারটা বেড়ে যায়, অর্থাৎ হেলথ প্রফেশনাল, নার্স, ডক্টর এদেরকে দেখলে, যারা হোয়াইট কোট বা অ্যাপ্রন পরছে তাদেরকে দেখলে, বা কোনো হেলথ সেক্টরে গেলে, হসপিটালে গেলে বা ডক্টরের চেম্বারে গেলে, তখন যখন হাইপারটেনশন বাড়ছে তখন সেটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। তাহলে এখানটা অ্যান্সার হলো অপশন ডি, হোয়াইট কোট হাইপারটেনশন। ক্লিয়ার? নেক্সট, লেপ্রোসি কন্টেনিং মোর দ্যান 5 স্কিন লিশনস ইজ নোন অ্যাজ। তাহলে যেই লেপ্রোসিতে মোর দ্যান 5 স্কিন লিশন থাকে তাকে কি বলা হয়? অপশন দেখো, পসিব্যাসিলারি সিঙ্গেল লিশিয়ান লেপ্রোসি। পসিব্যাসিলারি সিঙ্গেল লিশিয়ান লেপ্রোসি মানে হতে যখন একটাই স্কিন লিশন থাকবে, তাহলে এখানে সিঙ্গেল লিশন বলাই আছে, তাহলে একটা স্কিন লিশন হলে তখন হচ্ছে পসিব্যাসিলারি সিঙ্গেল লিশন লেপ্রোসি। পসিব্যাসিলারি লেপ্রোসি কখন বলছে? যখন 2 থেকে 5টা প্যাচ থাকবে বা 2 থেকে 5টা যখন লিশন থাকবে স্কিনে, তখন তাকে বলা হচ্ছে পসিব্যাসিলারি লেপ্রোসি। আর মাল্টিব্যাসিলারি কখন হবে? যখন মোর দেন 5 প্যাচেস থাকবে তখন হবে মাল্টিব্যাসিলারি লেপ্রোসি। তাহলে এখানটায় মোর দেন 5 স্কিন লিশন বলছে, তাহলে অ্যান্সার হলো অপশন সি, মাল্টিব্যাসিলারি লেপ্রোসি। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ ইউটেরাইন প্রোল্যাপস ইন হুইচ দ্য এক্সটার্নাল os protrudes outside the vaginal introitus but the uterine body still remains inside the uterus?
তাহলে এখানটায় আমাকে ডিগ্রি অফ ইউটেরাইন প্রোলাপস জিজ্ঞেস করেছে, যেখানটায় এক্সটার্নাল অসটা ভ্যাজানাল ইন্টুইটাস থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, কিন্তু ইউটেরাইন বডিটা এখনো সেই ইউটেরাসের মধ্যেই রয়েছে। এটা কোন ডিগ্রি ইউটেরাইন প্রোলাপস? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট ডিগ্রিতে কি হয়? ফার্স্ট ডিগ্রিতে হচ্ছে তোমার একটাই পার্ট অফ সার্ভিক্স যখন তোমার ভ্যাজানাল ক্যানাল থেকে নিচের দিকে ডিসেন্ড করে, কিন্তু ভ্যাজানাল ইন্টুইটাস থেকে বাইরে কিন্তু এটা প্রোট্রুড করে না। তাহলে এখানটায় কি হলো? only part of cervix, only part of cervix descend, কিন্তু এখানটা কিন্তু তোমার ভ্যাজানাল ইন্টুইটাস থেকে বাইরের দিকে বেরোয় না। সেকেন্ড ডিগ্রিতে কি হয়? সেকেন্ড ডিগ্রিতে যেটা আমার কোশ্চেনে রয়েছে, এক্সটার্নাল অস protrudes outside the vaginal intuitus but the uterine body still remains in the inside the uterus, তাহলে এখানটায় অ্যান্সার হবে সেকেন্ড। থার্ড ডিগ্রিতে কি হয়? থার্ড ডিগ্রিতে হচ্ছে তোমার এন্টায়ার সার্ভিক্স আর পার্ট অফ ইউটেরাইন বডিটা তোমার ভ্যাজানাল ইন্টুইটাস থেকে বাইরের দিকে আসে। তাহলে এখানটায় আমি লিখে দিই এন্টায়ার সার্ভিক্স প্লাস পার্ট অফ ইউটেরাস। ক্লিয়ার? আর ফোর্থ ডিগ্রিতে কি হয়? ফোর্থ ডিগ্রিতে হচ্ছে তোমার এটাকে প্রসিডেন্সিয়া বলা হয়, প্রসিডেন্সিয়া, প্রসিডেন্সিয়াও বলা হয়, এবং এখানটায় কি হয়? টোটালি তোমার এন্টার ইউটেরাস এবং সার্ভিক্স টোটালটাই ভ্যাজানাল ক্যানাল থেকে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানটায় লিখবো সার্ভিক্স প্লাস ইউটেরাস। বুঝতে পারলে? তাহলে ইউটেরাইন প্রোলাপসের চারটে স্টেজ হলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্টে হচ্ছে তোমার শুধুমাত্র সার্ভিক্সের সামান্য পার্টটা নিচের দিকে ডিসেন্ড করবে কিন্তু বাইরে আসবে না। সেকেন্ড ডিগ্রিতে এক্সটার্নাল অসটা বাইরের দিকে চলে আসবে। থার্ড ডিগ্রিতে টোটাল সার্ভিক্সটা বাইরে চলে আসবে কিন্তু, এবং পার্ট অফ ইউটেরাস আসবে। আর ফোর্থ ডিগ্রিতে সার্ভিক্স এবং ইউটেরাস টোটালটাই কিন্তু ভ্যাজানা থেকে বাইরের দিকে চলে আসবে। এই হলো আমার চারটে স্টেজ। ক্লিয়ার হলো? নেক্সট, at which stage of fertilized ova is transferred into the uterine cavity during in vitro fertilization? তাহলে ইন ভিট্রো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কোন স্টেজে আমরা ফার্টিলাইজ ওভামকে ইউটেরাইন ক্যাভিটিতে প্লেস করছি? 1 to 2 সেল স্টেজ, 2 to 4 সেল স্টেজ, 4 to 8 সেল স্টেজ এবং 16 to 24 সেল স্টেজ। তাহলে দেখো, ফার্টিলাইজেশনকে যদি আমরা 0 আওয়ার্স ধরি নর্মালি, এবং তারপরে 0 আওয়ার্স থেকে 30 আওয়ার্স পরে তৈরি হচ্ছে আমার 2 সেল স্টেজ, 2 সেল স্টেজ, যেটাকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ার হলো। এরপরে 40 to 50 আওয়ার্স পর এখান থেকে তৈরি হচ্ছে 4 সেল স্টেজ হলো। তারপর 72 আওয়ার্স 12 সেল, এবং 96 আওয়ার্স অর্থাৎ ফোর্থ ডেতে গিয়ে তৈরি হলো 16 সেল স্টেজ, যেটাকে আমরা বলি মরুলা, মরুলা। ঠিক আছে, এই 16 সেল স্টেজটা আবার ফিফথ ডেতে গিয়ে অর্থাৎ 120 আওয়ার্স এখানে গিয়ে তৈরি হবে ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্ট, এবং ব্লাস্টোসিস্টের পর সেখান থেকে জোনা পেলোসিটা ডিসঅ্যাপিয়ার করবে। তারপর সেটা এন্ডোমেট্রিয়াল সারফেসের সাথে কানেক্টেড হবে। তারপরে সেখান থেকে সিনসাইটিওট্রোফোব্লাস্ট এবং সাইটোট্রোফোব্লাস্ট তৈরি হবে, এবং তারপরে আস্তে 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 গিয়ে 10 to 11 ডেজে গিয়ে কি হবে? এখানে তোমার ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্টেশনটা কমপ্লিট হবে এবং ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশনটা স্টার্ট হবে। তাহলে 0 থেকে শুরু করে 10 to 11 ডেজে গিয়ে টোটাল ইমপ্ল্যান্টেশনের যে প্রসিডিউরটা সেটা কমপ্লিট হলো। এবার নর্মালি কি হয়? নর্মালি 16 to 24 সেল স্টেজে এটা কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে অর্থাৎ ইউটেরাইন ক্যাভিটিতে এন্টার করছে, কিন্তু যখন ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হচ্ছে সেখানে ফার্টিলাইজেশনটা বডির বাইরে হচ্ছে, এবং সেই কারণে ইন্টারনাল এনভায়রনমেন্টের সাথে যাতে সুন্দরভাবে সে অ্যাডজাস্ট করে যায়, সেই কারণে কি হয় 4 to 8 সেল স্টেজে সেটাকে কিন্তু ইউটেরাইন ক্যাভিটিতে ট্রান্সফার করে দেওয়া হয়। তাহলে এখানটায় যেহেতু ইনভিট্রো ফার্টিলাইজেশন বলেছে সেখানটায় অ্যান্সার হবে 4 to 8 সেল স্টেজ, কিন্তু যদি এটা নর্মাল হতো তাহলে কিন্তু 16 to 24 সেল স্টেজ হতো। ক্লিয়ার হয়েছে? নেক্সট, when the methylene blue solution is introduced into the bladder by a catheter, the dye is seen coming through the vaginal opening. This occurs due to the presence of, তাহলে আমি একটা মিথিনিল ব্লু সলিউশন দিয়েছিলাম যেটা আমি ব্লাডারে দিয়েছিলাম, কিন্তু আমি দেখছি যে ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে সেই ডাইটা বেরিয়ে আসছে। এটা কেন হয়েছে? ইউটেরাইন প্রোলাপস, রেক্টোভ্যাজাইনাল ফিস্চুলা, ভেজিকোভ্যাজাইনাল ফিস্চুলা, ফাইব্রয়েড ইউটেরাস।
তাহলে ব্লাডার এবং ভ্যাজানাল ওয়ালের মধ্যে একটা কানেকশন রয়েছে, সেই জন্য বেরিয়ে আসছে। এবং যখন ব্লাডার এবং ভ্যাজানাল ওয়ালের মধ্যে কানেকশন থাকে তখন সেটাকে বলা হয় ভেসিকো ভ্যাজানাল ফিস্টুলা। এবং যখন রেকটাম এবং ভ্যাজানাল ওয়ালের মধ্যে কানেকশন থাকে তখন তাকে বলা হয় রেক্টো ভ্যাজানাল ফিস্টুলা। The sutures that form the anterior fontanelle are, তাহলে anterior fontanelle suture গুলো কি কি জানতে চেয়েছে। তাহলে এই ছবিটা দেখো, এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ফন্টানেলি, যেটা কিনা তোমার ডায়মন্ড শেপের হয় এবং সামনে থাকে ফ্রন্টাল সুচার, সাইডে থাকে কোরোনাল সুচার এবং পেছনে থাকে স্যাজাইটাল সুচার। এটা সাইজ হয় 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার। এটা 18 মান্থ এজে অসিফাইড হয় এবং এটা ডিহাইড্রেশনের সময় ডিপ্রেসড হয়ে যায় এবং ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশারের ক্ষেত্রে এলিভেটেড হয়। এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ফন্টানেলি। আর একটা রয়েছে আমাদের পোস্টেরিয়র ফন্টানেলি, যেটাকে ল্যামডা বলা হয় এবং এখানটায় রয়েছে ল্যাম্বার্ট সুচার এবং স্যাজাইটাল সুচার। এটা হচ্ছে 1.2 ইন্টু 1.2 সেন্টিমিটার হয়। এটা কিন্তু 1.5 মাস বয়সে অসিফাইড হয়ে যায়। তাহলে এখানটায় অ্যান্টেরিয়র ফ্রন্টালিতে কি কি সুচার হলো? ফ্রন্টাল অ্যান্টেরিয়র এটা হলো, পোস্টেরিয়রে তো ল্যামডয়েড নয়, তাহলে স্যাজাইটাল পোস্টেরিয়রলি আর কোরোনাল সুচার অন আইদার সাইড। তাহলে এখানটা অপশন ডি হলো রাইট অ্যান্সার। ইন দ্য প্রসেস অফ ওজেনেসিস দ্য কারেক্ট অর্ডার ইজ, তাহলে ওজেনেসিস প্রসেসের কারেক্ট অর্ডার জানতে চেয়েছে। এখানে দেখে নাও, ওজেনেসিস অর্থাৎ প্রথমে থাকে ওগোনিয়াম যেটা 2n থাকে, তারপরে হয় প্রাইমারি ইউসাইড যেটা 2n থাকে এবং তারপরে সেখান থেকে হয় সেকেন্ডারি ইউসাইড যেটা n হয় এবং তারপরে সেখান থেকে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাধ্যমে তৈরি হচ্ছে ওভাম। তাহলে ওগোনিয়াম থেকে প্রাইমারি ইউসাইড, সেকেন্ডারি ইউসাইড, তারপরে কিন্তু ওভাম। তাহলে এখানে দেখো, ওগোনিয়া, প্রাইমারি ইউসাইড, সেকেন্ডারি ইউসাইড, ওভুলেশন। তাহলে এটাই আমার কারেক্ট রয়েছে অর্ডারে। ক্লিয়ার হলো তাহলে? নেক্সট চলো। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ফটোথেরাপি? ফটোথেরাপির মেকানিজম অফ অ্যাকশন কি? ইট কনভার্টস বিলিরুবিন ইন্টু অ্যালবুমিন, ইট কনভার্টস আনকনজুগেটেড বিলিরুবিন ইন্টু মোর সলিউবল ফর্ম অফ বিলিরুবিন, ইট কনভার্টস ইয়েলো বিলিরুবিন ইন্টু হোয়াইট বিলিরুবিন, ইট ইনহিবিটস বিলিরুবিন ফর্মেশন। তাহলে ফটোথেরাপিতে কি হয়? ফটোথেরাপিতে আনকনজুগেটেড বিলিরুবিনটা মোর সলিউবল ফর্ম অফ বিলিরুবিনে ট্রান্সফার হয়। তাহলে এখানটা অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ফলোইং আর দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ম্যারাসমাস এক্সেপ্ট, তাহলে ম্যারাসমাসের ক্লিনিক্যাল সাইন কোনটা নয়? ইডিমা, বডি ওয়েট লেস দেন 60% অফ দ্য এক্সপেক্টেড, ডিপ্লেশন অফ ফ্যাট ইন অ্যাডিপোজ টিস্যু, আর্ম সার্কামফারেন্স ইজ লেস। ম্যারাসমাসের ক্ষেত্রে ইডিমা দেখা যায় না, কোয়াসিওকরের ক্ষেত্রে ইডিমা দেখা যায়। তাহলে এখানটা অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ? বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভের মেইন পারপাস কি? To immunize all the baby, to provide adequate MCH care, to provide the breastfeeding practices, to provide family planning services. Baby friendly hospital initiative এর main purpose হচ্ছে to improve the breastfeeding practices. Option C correct answer. A person has been immunized with TT 8 years ago. 8 বছর আগে একজনকে TT ইমিউনাইজেশন দেওয়া হয়েছে। Now he is injured in an accident. Then, তাহলে এখন সে আবার ইনজিউর্ড হয়েছে, তাকে তুমি কি দেবে? There is no need to administer TT. Give 2 doses of TT at the interval of 1 month. Administer single dose of TT. Double dose of TT should be given immediately. তাহলে 8 ইয়ার্স আগে যার ইমিউনাইজেশন হয়ে রয়েছে কমপ্লিট, তার যদি আবার অ্যাক্সিডেন্ট হয় তখন তাকে আমরা কিন্তু সিঙ্গেল ডোজ অফ টিটি দেব। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। Hydrophobia, intolerance to noise and bright light, slight fever and headache and aerophobia are the symptoms of, তাহলে হাইড্রোফোবিয়া, ইনটলারেন্স টু নয়েজ, ব্রাইট লাইট, স্লাইট ফিভার অ্যান্ড হেডেক আর এরোফোবিয়া এগুলো কোথায় দেখা যায়? মিজলস, ডিপথেরিয়া, প্লেগ, র্যাবিস। তাহলে দেখো, হাইড্রোফোবিয়া অর্থাৎ জলের প্রতি ভয়। তাহলে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় এবং সেটা হচ্ছে আমার র্যাবিস। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। আমরা কুকুর বললাম বলে ভেবো না যে শুধুমাত্র কুকুর কামড়ালেই র্যাবিস হয়, যে কোনো ইনফেক্টেড অ্যানিমেলের থেকে কিন্তু র্যাবিস হয়, সেটা ক্যাট, ডগ, ব্যাটস যে কেউ হতে পারে। ঠিক আছে, নেক্সট চলো। If the birth weight of a newborn is 3 kg, then on the 5th day the weight will be, তাহলে যার বার্থ ওয়েট 3 কেজি তার 5th ডেতে ওয়েট কত হবে? 3 কেজি, লেস দেন 3 কেজি, 3.2 কেজি, 3.1 কেজি। তাহলে ফার্স্ট উইক আফটার বার্থে কিন্তু বেবির ওয়েট লস হয়, তাহলে যেহেতু 5th ডে বলেছে তাহলে এটা হবে লেস দেন 3 কেজি। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার।
দ্য অ্যাডিকুয়েট অর্ডার অফ স্টেজেস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ব্লাড সেল ইজ, তাহলে ব্লাড সেল ডেভেলপমেন্টের অ্যাডিকুয়েট অর্ডার অফ স্টেজ কোনটা? চলো তোমাদের দেখিয়ে দিই। ব্লাড সেল ডেভেলপমেন্টকে বলা হয় এরিথ্রোপয়েসিস। কি কি স্টেজ রয়েছে? প্রথমে রয়েছে প্লুরিপোটেন্ট হেমোপয়েটিক স্টেম সেল, অর্থাৎ প্লুরিপোটেন্ট স্টেম সেল। সেখান থেকে হয় প্রি এরিথ্রোব্লাস্ট, তারপরে হয় এরিথ্রোব্লাস্ট, এবং তারপরে হয় রেটিকুলোসাইট, এবং লাস্টে হয় এরিথ্রোসাইট। তাহলে এই টোটালটা হচ্ছে তোমার প্লুরিপোটেন্ট স্টেম সেল, প্রি এরিথ্রোব্লাস্ট এবং রেটিকুলোসাইট অব্দি তোমার বোন ম্যারোতে হচ্ছে, এবং তারপরে সেখান থেকে এরিথ্রোসাইট তৈরি হচ্ছে, এবং এরিথ্রোসাইটের লাইফ স্প্যান হচ্ছে 128 ডেজ। ঠিক আছে, তাহলে এখানটায় দেখো প্লুরিপোটেন্ট স্টেম সেল, প্রি এরিথ্রোব্লাস্ট, রেটিকুলোসাইট। তাহলে এই সিকোয়েন্সটা ঠিক আছে, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। প্লুরিপোটেন্ট স্টেম সেল, প্রো এরিথ্রোব্লাস্ট, রেটিকুলোসাইট, এরিথ্রোসাইট। এটা একটুখানি মুখস্থ করে নিও। Which of the following method is used to observe the motility of a microbe? তাহলে মাইক্রোবের মোটিলিটি অবজার্ভ করার জন্য কোন মেথড ইউজ করা হয়? ড্রাই মাউন্ট টেকনিক, হ্যাঙ্গিং ড্রপ মেথড, গ্রাম স্টেনিং, অ্যাসিড ফাস্ট স্টেনিং। মাইক্রোবের মোটিলিটি চেক করার জন্য হ্যাঙ্গিং ড্রপ মেথড ইউজ করা হয়। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। সিপ্রোফ্লক্সাসিন হ্যাজ ব্যাকটেরিসাইডাল অ্যাকশন, ইট অ্যাক্টস বাই ইনহিবিটিং। তাহলে সিপ্রোফ্লক্সাসিনের যে ব্যাকটেরিসাইডাল অ্যাকশন রয়েছে সেটা কিভাবে হয়? ডিএনএ জাইরেজ, প্রোটিন সিনথেসিস, আরএনএ সিনথেসিস, সেল ওয়াল সিনথেসিস। সিপ্রোফ্লক্সাসিনের ব্যাকটেরিসাইডাল অ্যাকশনের জন্য ডিএনএ জাইরেজ রেসপন্সিবল। তাহলে ডিএনএ জাইরেজ হয় না এবং এটাকে ইনহিবিট করে দেয় সিপ্রোফ্লক্সাসিন। When administering phenytoin IV, it should not be infused rapidly because, তাহলে ফেনিটোইন যখন আমরা অ্যাডমিনিস্টার করছি তখন সেটাকে র্যাপিডলি দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? Rapid infusion can cause hypotension and cardiac arrhythmias. Rapid infusion may cause hypertension and cardiac arrest. Rapid infusion may cause respiratory depression and heart failure. None of the above. ফেনিটোইন যদি র্যাপিডলি ইনফিউজ করা হয় তাহলে কিন্তু হাইপোটেনশন এবং কার্ডিয়াক ডিসরিথমিয়াস হতে পারে। এখানটায় অপশন এ হবে রাইট অ্যান্সার। An injection of iron dextran should always be given J-track in an adult person. Which is the preferred location? তাহলে আয়রন ইনজেকশন যখন আমরা দিই সেটা আমরা J-track মেথড ইউজ করে দিই, এবং সেটার প্রেফার্ড লোকেশন কোনটা জানতে চেয়েছে। ডেলটয়েড মাসেল, ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেল, ভাস্টাস ল্যাটারালিস মাসেল অফ থাই, ডর্সোগ্লুটিয়াল মাসেল। J-track মেথড ইউজ করে যখন ইনজেকশন দেওয়া হয় তখন সেটা ডিপ আইএম ইনজেকশন হয়, এবং ডিপ আইএম ইনজেকশন আমরা বার্টেক্সে দিয়ে থাকি। তার জন্য ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেল এবং ডর্সোগ্লুটিয়াল মাসেল রয়েছে, কিন্তু সায়াটিক নার্ভ ড্যামেজ হয় ডর্সোগ্লুটিয়াল মাসেলের ক্ষেত্রে। সেই কারণে J-track মেথড ইউজ করে যখন আমরা আয়রন ইনজেকশন দিচ্ছি তখন আমরা ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেলটাকেই প্রেফার করছি। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। Which of the following metabolic disturbance occurs in hypertrophic pyloric stenosis? তাহলে হাইপারট্রপিক পাইলোরি স্টেনোসিসের ক্ষেত্রে কোন মেটাবলিক ডিস্টারবেন্স হয়? তাহলে বলো হাইপারট্রপিক পাইলোরি স্টেনোসিসে কি হয়? হাইপারট্রপিক পাইলোরি স্টেনোসিসের ক্ষেত্রে কিন্তু প্রজেক্টাইল ভমিটিং হয়। তাহলে ভমিটিং যেখানটায় হচ্ছে, ভমিটিং এর ক্ষেত্রে কি হচ্ছে? ভমিটিং হলে অ্যাসিডটা বেরিয়ে যাচ্ছে, তাহলে সেখানটা হবে অ্যালকালোসিস, এবং যেহেতু তোমার ACO3 বা অ্যাসিড কমে যাচ্ছে সেই কারণে এটা হবে মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এখানটা অ্যান্সার হবে অপশন ডি, মেটাবলিক অ্যালকালোসিস। এখানটায় হাইপারট্রপিক পাইলোরি স্টেনোসিস বলেছে, কিন্তু এখানটায় যদি কোশ্চেনে থাকতো যে সিভিয়ার ভমিটিং এর ক্ষেত্রে কি হয় তখনও কিন্তু মেটাবলিক অ্যালকালোসিসই হতো। ক্লিয়ার? নেক্সট, Copper T380A is an example of an intrauterine contraceptive device. Here, what is meaning of 380? তাহলে 380A copper T এর মধ্যে 380 এর মিনিংটা কি? This device is effective for 380 days. This device carries 380 mg of copper. This device carries 380 mm square surface area of copper wire wound around the stem. This device was discovered by 380 persons. তাহলে 380A তে 380 মানে কি? 380 ডেজ নয়, এটা কিন্তু 10 ইয়ার্স এর জন্য ইউজ করা যায়। আর এটার মানে হচ্ছে যে ডিভাইস ক্যারিজ 380 মিলিমিটার স্কোয়ার অফ সারফেস এরিয়া অফ কপার ওয়্যার। তাহলে এখানটায় অপশন সি হবে রাইট অ্যান্সার। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। ইন দ্য ফলোয়িং হুইচ অর্ডার অফ মুভমেন্টস অকার ডিউরিং লেবার ইজ ট্রু? তাহলে লেবারের সময় যে মুভমেন্টটা হয় সেটার মধ্যে কোন সিকোয়েন্সটা ট্রু? এনগেজমেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, ডিসেন্ট। এনগেজমেন্ট, ইন্টারনাল রোটেশন, রেস্টিটিউশন, ক্রাউনিং। এনগেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন।
নাকি এনগেজমেন্ট, রেস্টিটিউশন, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন? তাহলে যারা জানো তারা অ্যান্সারটা কমেন্ট করো, আর যারা জানো না তারা একটু বইটা খুলে দেখে নাও কি সিকোয়েন্সটা রয়েছে। অ্যান্সারটা তোমরা আমায় কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।